ক্লাস 9-এর আজকে আমরা শুরু করব অবস্থার পরিবর্তন। এর আগের দিন আমরা পড়েছিলাম বোধগম্য তাপ আর লিনতাপ সম্পর্কে ধারণা। বোধগম্য তাপ হচ্ছে যেখানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে কিন্তু অবস্থাটা একই থাকছে, আর লিনতাপ হচ্ছে যেখানে অবস্থাটা পরিবর্তন হচ্ছে কিন্তু উষ্ণতাটা একই থাকছে, তাই না? বোধগম্য তাপ আর লিনতাপ এই দুটো সম্পর্কে আমরা এর আগের দিন জেনেছিলাম। বোধগম্য তাপে কী হচ্ছে, অবস্থা একই থাকছে কিন্তু উষ্ণতা কী হচ্ছে, পাল্টাচ্ছে। আর লিনতাপের ক্ষেত্রে কী হচ্ছে, অবস্থা একই থাকছে কিন্তু অবস্থা পাল্টাচ্ছে কিন্তু উষ্ণতা একই থাকে। উষ্ণতা একই থেকে অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ দরকার সেটাই লিনতাপ, আর অবস্থা একই থেকে উষ্ণতার পরিবর্তনের জন্য যে তাপ দরকার সেটা হচ্ছে বোধগম্য তাপ। এবার আমরা চলে আসছি, দেখো এখানেতে আমরা কী নিয়েছি, আমরা নিয়েছি হচ্ছে বরফ, ঠিক আছে? এবার এই বরফটাকে যদি আমি ঘরের উষ্ণতা রেখে দিই কিছুক্ষণ, তাহলে এটা কী হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে জল। আবার এই জলটাকে তাহলে বরফ থেকে কী তৈরি হয়ে যাচ্ছে, জল। বরফটা হচ্ছে কঠিন অবস্থা, দেখেই বুঝতে পারছো এটা কঠিন অবস্থায় হয়ে আছে, তাই না? আর এটাকে যখন আমি ঘরের তাপমাত্রায় রেখে দিচ্ছি, তার মানে বরফটা যখন ফ্রিজে ছিল তখন এর উষ্ণতা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। এবার ঘরে যখন থাকছে তখন ঘরের উষ্ণতা, আজকে ধরো যেরকম গরম পড়েছে তাতে আমি বলতে পারি যে তোমার 32-33 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে ওই পরিমাণ উষ্ণতাতে কি হচ্ছে, এটা গলে এরকমভাবে জলে পরিণত হচ্ছে। বা যখনই জল হয়ে যাচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, সেটা কঠিন অবস্থা থেকে তরল অবস্থা হয়ে যাচ্ছে। দেখো এখানটাতে কঠিন অবস্থাকে কি হয়ে গেল, এটা তরল অবস্থা হয়ে গেল। এবার তার মানে কঠিন অবস্থা থেকে তরল অবস্থা যাওয়ার জন্য আমাদের কিসের দরকার, উত্তাপের দরকার। আমি যদি এটাকে গ্যাসে বসিয়ে দিয়ে করতাম কাজটা, তাহলে অনেক তাড়াতাড়ি এটা করে যেত, তাই না? তাহলে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় গেল, এটা হলো অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তনের জন্য আমাদের কি দরকার হচ্ছে, তাপের দরকার হচ্ছে। আর এই যে তরল জলটা আছে, এটাকে যদি আবার আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে গ্যাসে বসাই, তাহলে কি হবে, এটা ফুটতে শুরু করবে। কিছুক্ষণ পর ফুটতে শুরু করবে এবং পাত্রের উপরিতল থেকে সাদা রঙের ধোঁয়া দেখতে পাওয়া যাবে। সেটাকে আমরা বলছি জলীয় বাষ্প। তাহলে সেটা হচ্ছে জলের গ্যাসীয় অবস্থা। তার মানে তরল থেকে কি হলো, গ্যাসীয় অবস্থায় গেল। তার মানে এখানেও কি হলো, অবস্থার পরিবর্তন হলো। কিসের জন্য অবস্থার পরিবর্তন হলো, আমি যদি এটাকে শুধু এরকমভাবে রেখে দিতাম তাহলে নিশ্চয়ই এখান থেকে কোনো বেরোচ্ছে না, বেরোচ্ছে না। কিন্তু এটাকে রোদে রেখে দিলে দেখা যাবে যে খুব ধীরে ধীরে এখান থেকে হালকা হালকা সাদা ধোঁয়া বেরোচ্ছে। রোদে রেখে দেওয়া মানে এটা তাপ পাওয়া। বা যদি আমি গ্যাসে বসাই, তাহলে গ্যাসের যে বার্নারের যে তাপ, সেই তাপে এটা অনেক তাড়াতাড়ি বেশি দ্রুত বাষ্পীভূত হবে, অর্থাৎ তরল অবস্থা থেকে বাষ্পীয় দশা মানে গ্যাসীয় দশায় যাবে। তাহলে এটাও হচ্ছে অবস্থার পরিবর্তন। তাহলে আমরা দেখলাম কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয় অবস্থায় যেতে গেলে আমাদের তাপের প্রয়োজন, অর্থাৎ অবস্থার পরিবর্তনের জন্য কিসের প্রয়োজন, তাপের প্রয়োজন। আবার উল্টোভাবেও হতে পারে, যদি বাষ্পটাকে আমি ঠান্ডা করি তাহলে কি হবে, বাষ্প থেকে বিন্দু 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 জলকণা হবে। মানে তুমি ধরো ভাতের হাঁড়ির ঢাকনার ওপরে, ঢাকনাটার দিকে বাষ্পটা বেরোচ্ছে, এবার ঢাকনার ওপরে কিছু বরফ রেখে দিলে দেখবে ঢাকনার তলে জলীয় বাষ্পটা বিন্দু 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 জলকণায় পরিণত হয়েছে। তার মানে কি হয়েছে, ঠান্ডায় জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে তরল হয়েছে। আবার এই তরলটাকে যদি আমি ফ্রিজের মধ্যে ভরে দিই, তাহলে এই তরলটা কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তার মানে ফ্রিজে ভরে দেখছি মানে এখানটায় আমি তাপ নিষ্কাশন করছি, তাই না? তার মানে গ্যাসীয় থেকে তরল বা তরল থেকে কঠিন অবস্থা, যখন অবস্থার পরিবর্তন হচ্ছে তখন তাপ নিষ্কাশন করতে হচ্ছে। তাহলে অবস্থার পরিবর্তনের জন্য হয় আমাকে তাপ দিতে হবে, না হলে আমাকে তাপ নিষ্কাশন করতে হবে। এবার যদি মনে করো আমি এখানে একটা থার্মোমিটার রাখতাম, তাহলে কি দেখাতাম, তাহলে আমি দেখতাম কি থার্মোমিটারের টেম্পারেচারে কত দেখাচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস।
কতক্ষণ পর্যন্ত 0°C দেখাবে? যতক্ষণ না সমস্ত বরফ গলে জল হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু থার্মোমিটারের টেম্পারেচারটা 0° দেখাবে। দেখো এখন যদি তুমি লক্ষ্য করো এখানে কিন্তু কিছুটা বরফ আছে, কিছুটা জল আছে। তোমার স্বাভাবিকভাবে মনে হতে পারে যে যেটা বরফ আছে তার উষ্ণতা 0°, আর যেটা জল আছে সেটার উষ্ণতা নিশ্চয়ই ঘরের উষ্ণতা থেকে একটু তাপ নিয়ে ও 1°, 2° বা 3° হবে, কিন্তু তা হবে না। পুরোটারই উষ্ণতা 0° দেখাবে। জলটাও 0°, বরফটাও 0° দেখাবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সমস্ত বরফটা গলে জল হচ্ছে ততক্ষণ পর্যন্ত উষ্ণতাটা 0° দেখাবে। তাহলে দেখো বরফটা গলে জল হচ্ছে, তার মানে আমার কী দরকার হচ্ছে? তাপ দরকার হচ্ছে। তাহলে এই তাপের জন্য কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? উষ্ণতাটা কিন্তু 0°ই থাকছে। তাহলে এই যে পরিমাণ তাপ, যে পরিমাণ তাপের জন্য অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, তাকে আমরা বলছি লীন তাপ। তাহলে যেহেতু এটা বরফটা গলে যাচ্ছে তাহলে এটাকে আমরা বলছি গলনের লীন তাপ। ঠিক আছে, এটাকে আমরা বলবো গলনের লীন তাপ। এবার আমি যদি এটাকে তাহলে বলে পুরো জল হয়ে গেল, যখন জল হলো তখন এর টেম্পারেচারটা যদি পিই, এটা টেম্পারেচার কত দেখাবে? বাইরের যে টেম্পারেচার আছে পরিবেশে সেই টেম্পারেচারটাই দেখাবে। এবার এটাকে যখন আমি নিয়ে গ্যাসে ফোটাতে শুরু করব তখন উপরি তল থেকে ফুটতে শুরু করবো। সমস্ত তল থেকে টকবক টকবক করে যখন ফুটবে তখন কি হবে? আমাদের যে বাষ্পটা সেটার উপরে যদি আমি টেম্পারেচারটা ধরি তাহলে সেটা কত ডিগ্রি দেখাবে? যখন ফুটছে সেখানে টেম্পারেচারটা 100° দেখাবে জলটা, এবং যে বাষ্পটা বেরোচ্ছে তার টেম্পারেচারও 100° দেখাবে। তাহলে জলেরও ফুটন্ত জলের টেম্পারেচার 100°, বাষ্পটারও টেম্পারেচার 100°। কিন্তু দেখো জলটা বাষ্প হয়ে গেছে, মানে তরল থেকে বাষ্প হয়েছে, তাই না? তাহলে এখানে অবশ্যই তোমার অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু উষ্ণতার পরিবর্তন হয়নি। তাহলে একটা তাপ দরকার অবস্থার পরিবর্তনের জন্য, সেই তাপটাকে আমরা বলছি লীন তাপ। এবং এটা নিশ্চয়ই গলনের লীন তাপ বলবো না, এটা যেহেতু বাষ্পীভূত হয়েছে তাই আমি বলবো বাষ্পীভবনের লীন তাপ। এটাকে আমি কি বলবো? বাষ্পীভবনের লীন তাপ। ঠিক আছে, তাহলে আমরা পেলাম গলনের লীন তাপ, আমরা পেলাম বাষ্পীভবনের লীন তাপ। একই রকমভাবে ঘনীভূত হতে পারে, মানে বাষ্পটা তরল হতে পারে, বা তোমার তরলটা কঠিন হতে পারে, সেটাকে বলবো ঘনীভবন। আর যখন তরলটা কঠিন হবে, মানে উল্টো পদ্ধতি, যেখানে তাপ ছেড়ে দিতে হচ্ছে সেটাতে ঘনীভবনের লীন তাপ। এটা হচ্ছে কঠিনীভবন, যখন তরল থেকে কঠিন হবে তখন হবে কঠিনীভবনের লীন তাপ। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অবস্থার পরিবর্তন আমরা দেখতে পারি। আমরা এখানে গ্যাসীয়টা দেখাতে পারছি না, আমরা শুধু কি দেখালাম? আমরা শুধু দেখালাম যে তরল থেকে কঠিন। এখানে দেখো, যদি তুমি এটার গাটার দিকে লক্ষ্য করো তাহলে দেখবে যে কাঁচের গ্লাসের বাইরে কিন্তু অনেক জলকণা জমে গেছে, তাই না? দেখো বাইরে ঘোলা ঘোলা হয়ে গেছে। তার মানে এই যে কাঁচের গ্লাসের উপরে পোর্শনে যেখানে বরফ নেই, ওই হাত দিস না, উপরের পোর্শনে যেখানে তোমার বরফ নেই সেখানে কিন্তু কোনো জলকণা জমেনি, কিন্তু যে পোর্শন পর্যন্ত বরফ আছে সেখানে কি হয়েছে? দেখো বিন্দু বিন্দু জলকণা জমে গেছে। তাহলে এই জলকণাগুলো কিন্তু গ্লাসের ভেতরের না, এগুলো হচ্ছে গ্লাসের বাইরে জমা হয়েছে। এই পরীক্ষাটা তোমরা নিজেরাও ঘরে করে দেখতে পারো। গ্লাসের বাইরে জলকণাগুলো জমা হয়েছে। তাহলে এই জলকণাগুলো কোথা থেকে এসছে? এই জলকণাগুলো এসছে আমাদের বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প থেকে। বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে সেটা কিন্তু এই পরীক্ষা দিয়েও প্রমাণ করা যায়, তাই না? বাতাসের মধ্যে যে জলীয় বাষ্পগুলো আছে সেটা গ্লাসের ঠান্ডায়, বরফের ঠান্ডায় ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়ে গ্লাসের মধ্যে গায়ে জমা হয়েছে, তাই তো? তার মানে আমাদের পরিবেশে জলীয় বাষ্প আছে। জলীয় বাষ্প যদি না থাকতো তাহলে কিন্তু এভাবে জলকণা গ্লাসের বাইরে জমা হতো না। আর জলীয় বাষ্পটা কেন ঘনীভূত হয়েছে? জলীয় বাষ্পটা ঠান্ডায় ঘনীভূত হয়েছে। যে অংশটা ঠান্ডা সেখানেই জলীয় বাষ্পটা ঘনীভূত হয়েছে, যে অংশটা ঠান্ডা না সেখানে কিন্তু জলীয় বাষ্পটা ঘনীভূত হয়নি। তাহলে জলীয় বাষ্পটা ঠান্ডায়, মানে তাপ বের করে নেওয়ার জন্য ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়েছে। এরপরেই তোমাদের একটা অংশ আছে যেখানে বাতাসে জলীয় বাষ্প আছে কিনা তার একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষাটা আমরা তাহলে এখানেই বলে দিলাম যে বাতাসে জলীয় বাষ্প আছে, তার জন্য গ্লাসের বাইরে এরকম ছোট ছোট জলকণা জমা হয়েছে। ঠিক আছে, তো আমরা আবার ওই পরীক্ষা থেকে আমরা পড়ার বিষয়টাতে চলে আসি। পড়ার বিষয়টা ছিল আমাদের লীন তাপ। তো আমরা যে লীন তাপের অংশগুলো পেলাম সেটাকে যদি আমরা সংজ্ঞা হিসেবে বলতে চাই তাহলে কি বলবো? আমরা যদি লীন তাপের সংজ্ঞা বলি
তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে স্থির চাপে, চাপটা স্থির রাখতে হবে, কারণ চাপের সাথে সাথে অনেক কিছুই পাল্টায়। ঠিক আছে, স্থির চাপে কি উষ্ণতার পরিবর্তন ঘটছে? উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে এবার একক ভর লিখছি আমরা, যাতে মানটা আমাদের স্থির করতে হবে। তাই আমরা লিখছি একক ভরের কোনো পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপকে আমরা বলি ওই পদার্থের অবস্থার পরিবর্তনের ঋণ তাপ। এবার আমাদের অনেকগুলো জায়গা পেলাম যেখানে আমাদের তোমার বরফটা গলে জল হচ্ছে, তার মানে গলে যাচ্ছে। তাহলে গলনের ঋণ তাপটা আমরা কী পাবো? গলনের ঋণ তাপের মান কি? পরীক্ষা করে দেখাচ্ছে যে গলনের ঋণ তাপটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, তাহলে এককটা কি? ঋণ তাপের এককটা কি? এসআই সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আর এটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে হবে জুল পার কেজি, তাই তো? জুল পার কেজি। আচ্ছা, বাষ্পীভবনের ঋণ তাপের মান কত? বাষ্পীভবনের ঋণ তাপের মান হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, মানে 1 গ্রাম পার গ্রাম, মানে 1 গ্রাম জল নিয়ে আমরা কাজটা করব। 1 গ্রাম জলকে সম্পূর্ণরূপে 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ দরকার। ঠিক আছে, এবার এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের গ্রাফটা কীরকম হবে? বইয়ে গ্রাফ করা আছে, আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখি যে গ্রাফটা কীরকম হবে। আচ্ছা, প্রথমে আমরা এদিকে নিব হচ্ছে উষ্ণতা, আর এদিকে নিব হচ্ছে সময়। এদিকে আমরা নিলাম উষ্ণতা, আর এদিকে আমরা যাচ্ছি সময়। ঠিক আছে, মানে সময়ের সাথে সাথে কীভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে প্রথমে আমাদের যে তরলটা ছিল সেটা আমি ধরলাম বরফ ছিল, তার মানে কঠিন ছিল। ঠিক আছে, তো এই জায়গাটাতে ও হচ্ছে কঠিন হয়েছিল। এবার কঠিনটাকে কী করলাম? আমি ধীরে 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 তাপ দিচ্ছি, তাই তো? তাহলে তাপ দিলে কী হবে? যত সময় যাচ্ছে তাপ দিচ্ছি, তাহলে ও কী হবে? ধীরে ধীরে গলতে শুরু করবে। এই অবস্থায় আমি বললাম যে কঠিনটা গলা শুরু করবে। তাহলে এখন কি আছে? এখন কঠিনটা গলতে শুরু করেছে। যদি এখন গলতে শুরু করলে কি আমি আলাদা কার্ভ করবো না, কারণ যখন গলতে শুরু করবে তখন কিন্তু আমাদের, আমি কী বলেছি দেখেছি যে যখন গলছে তখন উষ্ণতাটা স্থির হয়ে থাকছে, মানে এখানে কঠিন আর তরলটা একই জায়গায় থাকছে। ঠিক আছে, এখানে কি আছে? এখানে আমাদের কঠিন প্লাস তরল আছে, তাই উষ্ণতাটা স্থির। ঠিক আছে, এখানে যে তাপটা দরকার সেটাই হচ্ছে আমাদের ঋণ তাপ। এই অংশের জন্য যে তাপ দরকার সেটাই হচ্ছে ঋণ তাপ। এবার তরল হয়ে গেল, পুরোপুরি তরল হয়ে গেল। পুরোপুরি তরল হয়ে যাওয়ার পর যখন আরও সময় যাবে তখন আবার আমি তাপ দিচ্ছি, তাই তো? তাহলে তরলটা কি হবে? তরলটা ধীরে ধীরে গরম হবে। গরম হওয়ার পর তরলটা আবার ফুটতে শুরু করবে। ফোটার সময় কী হবে? যতক্ষণ পর্যন্ত ফুটে বাষ্প হচ্ছে, পুরোপুরি যতক্ষণ না সম্পূর্ণ বাষ্প হচ্ছে ততক্ষণ কিন্তু উষ্ণতাটা কী আছে? উষ্ণতাটা আমাকে স্থির রাখতে হবে, তাই না? উষ্ণতা আমাকে স্থির রাখতে হবে, কারণ আমরা জানি যতক্ষণ না পুরোটাই বাষ্প হচ্ছে ততক্ষণ উষ্ণতাটা স্থির থাকে, যেটাকে আমরা বলছি বাষ্পীভবনের ঋণ তাপ। তখন উষ্ণতা স্থির থাকে, তার মানে এটা হচ্ছে আমাদের তরল। আর এখানে কি আছে? এখানে আছে তরল প্লাস গ্যাসীয়। ঠিক আছে, এবার মনে করো যখন আরও উত্তাপ দেবো তখন আমি গ্যাসটা এরকমভাবে, আরও যখন সময় যাবে, যখন আমরা আরও উত্তাপ দেবো তখন আমাদের পুরোপুরি গ্যাসটা এখান থেকে বেরোতে শুরু করবে। তাহলে আমাদের এটা হচ্ছে পুরোটাই কঠিন। যদি আমি নাম দিই তাহলে এটা হচ্ছে আমাদের পুরোটাই কঠিন। বিসি হচ্ছে কঠিন প্লাস তরল, যেখানটাতে আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে। সিডি হচ্ছে তরল অবস্থা, আর ডিই হচ্ছে কি? ডিই হচ্ছে তরল প্লাস গ্যাসীয়, মানে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। আর ইএফ হচ্ছে তোমার পুরোপুরি এটা গ্যাসীয় অবস্থা।
এই জায়গাগুলোই দেখো উষ্ণতাটা স্থির আছে। এইখানটাতে যে তাপটা দরকার সেটাই হচ্ছে, এটা হচ্ছে গলনের লিন তাপ, আর এটা হচ্ছে আমাদের বাষ্পীভবনের লিন তাপ। এবং এই সময়টা কি হচ্ছে, উষ্ণতাটা কিন্তু স্থির থাকছে। এই সময় হচ্ছে উষ্ণতাটা স্থির থাকছে, দেখো উষ্ণতাটা কিন্তু এই সময় স্থির থাকছে। ঠিক আছে, এবার একই রকমের কাজ যদি আমি উল্টোটার ক্ষেত্রে করি, উল্টোটা মানে হচ্ছে যদি আমরা তাপ নিষ্কাশন করি তাহলে কি হচ্ছে, তাপ আমরা কী করবো, এবার নিষ্কাশন করব। নিষ্কাশন করা মানে বের করে নেওয়া। এবার একইভাবে উষ্ণতা এদিকেটাতে প্লট করলাম, আর এদিকে হচ্ছে সময়। এবার আমরা তাহলে শুরুই হবে, যেহেতু তোমার তাপ নিষ্কাশন করছে, তাহলে শুরুই হবে আমাদের গ্যাসীয় অবস্থা থেকে। তাহলে আমি ধরলাম গ্যাসীয় অবস্থা থেকে উষ্ণতা ধীরে 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 কমলো, তাহলে গ্যাসীয় উষ্ণতা আস্তে আস্তে কমলো। এবার গ্যাসীয়টা ধীরে 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 ঘনীভূত হওয়া শুরু হবে। যতক্ষণ না ঘনীভূত হয়ে পুরোপুরি তরল হচ্ছে ততক্ষণ উষ্ণতাটা কী হবে, উষ্ণতাটা স্থির থাকবে। এটা হচ্ছে ঘনীভবন হচ্ছে এই জায়গাটাতে। তার মানে এটা যদি গ্যাসীয় হয় তাহলে এই জায়গায় কি আছে, গ্যাস প্লাস তরল। ঠিক আছে, এবার মনে করো পুরো তরল হয়ে গেল, এই জায়গায় পুরো তরল হয়ে গেল। এবার উষ্ণতাটা আবার আমি কমাচ্ছি, এইরকম লম্বাভাবে আমি উষ্ণতা কমাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের তরলের উষ্ণতাটা আবার ধীরে ধীরে কমছে, কমতে কমতে এবার তরল কঠিন হওয়া শুরু করবে। তাহলে এই অবস্থায় সম্পূর্ণ তো তরল ঝপ করে কঠিন হবে না, ধীরে 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 তরল কঠিন হবে। তাহলে এই জায়গাটায় কী থাকছে, এখানে থাকছে হচ্ছে তরল প্লাস কঠিন। ঠিক আছে, এবার পুরোপুরি জায়গায় এসে কঠিন হলো। এই অবস্থাতেও কিন্তু উষ্ণতা আমাদের স্থির থাকছে। এটা কঠিনীভবন আর এটা হচ্ছে ঘনীভবন। এবার কঠিনটা ধীরে ধীরে কঠিন অবস্থাটা থেকে গেল। তাহলে এটার ক্ষেত্রে আমরা তাপ নিষ্কাশন করছি। এবার দেখো এই অবস্থাটাই কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে এবং সেই সময় উষ্ণতাটা স্থির থাকছে। তো এটা আমাদের তাপ নিষ্কাশনের ক্ষেত্রে এটা আমরা বলবো ঘনীভবন, আর এই জায়গাটা আমরা বলছি হচ্ছে কঠিনীভবন। ঠিক আছে, তাহলে এরকমভাবে তোমাদের দুটো গ্রাফের মাধ্যমে লিন তাপের যে ব্যাপারটা সেটা ব্যাখ্যা করা যায়। লিন তাপের ঘটনাগুলো কিন্তু এইভাবেই ব্যাখ্যা করা যায়। তো তোমরা এই পরীক্ষাটা আমাদের বাড়িতে কিন্তু কিছুটা মোম নিয়ে ঘড়ি ধরে টাইম ধরে দেখতে পারো। মধ্যে যদি থার্মোমিটার থাকে, থার্মোমিটার যে ডাক্তারি থার্মোমিটার সেটা দিলে হবে না, কিন্তু নর্মাল যদি কোনো থার্মোমিটার থাকে তাহলে সেটাকে একটা মোমকে কিন্তু সরাসরি গরম করলে হবে না, এরকম জল গরম করে তার মধ্যে আর একটা ছোটো টেস্ট টিউবের মধ্যে এখানটাতে মোম বা প্যারাফিন নিয়ে তাকে গরম করতে হবে এবং এখানটাতে থার্মোমিটার বসিয়ে আমাকে টেম্পারেচারটা একটু সময় পর পর নোট করতে হবে। তাহলে কিন্তু দেখতে পাবে যখন গলা শুরু হলো এবং যতক্ষণ না পুরোপুরি গলছে তখন টেম্পারেচারটা কী দেখাচ্ছে। এটা তোমরা নিজেরা বাড়িতে করতে পারো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অঙ্কর জায়গাটা আমি পরে আলোচনা করব। আমি আগে পড়ানোর যে ব্যাপারগুলো আছে সেগুলো একটু বলে দিই, তারপরে অঙ্কর ব্যাপারগুলো আলোচনা করব। ঠিক আছে, তো এর পরবর্তী যে অংশটা পড়ানোর আছে সেটা হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্প। তো বাতাসে যে জলীয় বাষ্প আছে সম্পৃক্ত বাষ্প আর অসম্পৃক্ত বাষ্প। তো বাষ্প তো সবাই জানো, বাষ্প কীভাবে হয়, যখন আমি কোনো তরল নিয়ে তাকে যদি আমি হিট করি তাহলে কি হবে, তাহলে সেই তরল থেকে এরকমভাবে বাষ্প বেরোতে থাকবে, যেটাকে আমরা বলছি জলীয় বাষ্প, তাই না? এবার সেই বাষ্পটা সম্পৃক্ত কী করে হচ্ছে, কীভাবে অসম্পৃক্ত হচ্ছে সেটা আমরা জানব। আচ্ছা, আমাদের বাতাসে যে জলীয় বাষ্প আছে তার প্রমাণটা আমরা দেখলাম। বাতাসে যে জলীয় বাষ্প আছে তার প্রমাণটা আমরা দেখলাম। এই যে আবার এখানটাতে দেখালেই বুঝতে পারবে এখনও বিন্দু বিন্দু জল হয়েই আছে। এই যে যেখানে দেখো বরফটা ছিল সেই জায়গাটায় কিন্তু বিন্দু বিন্দু জল হয়েই আছে গ্লাসের মধ্যে। তার মানে কি, বাতাসে জলীয় বাষ্প আছে, এটাই তার প্রমাণ। তো এবার আমরা দেখব যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্প কীভাবে তৈরি হচ্ছে। তার আগে এটা যেমন হাতে কলমে পরীক্ষা করে দেখলাম, সেরকম যদি তোমাদেরকে বলো তো বাতাসে জলীয় বাষ্প হচ্ছে, তার আর কি প্রমাণ হতে পারে? তোমরা অবশ্যই সবাই মিলে একসাথে এখন উত্তর দিতে হচ্ছে মেঘ, তাই না? মেঘ আছে বাতাসে, মেঘটা কিসের থেকে তৈরি হচ্ছে? মেঘটা কিন্তু জলীয় বাষ্প থেকেই তৈরি হচ্ছে। আর কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কোথা থেকে হচ্ছে? বাতাসে জল আছে, জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে নেমে আসছে। আরও আমরা দেখতে পাই সেটা হচ্ছে কুয়াশা, আরও দেখতে পাই সেটা হচ্ছে শিশির,
এগুলো কিন্তু সবই বাতাসে যে জলীয় বাষ্প আছে তার জন্যই কিন্তু মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির এগুলো হচ্ছে। এবার আমরা এই যে মেঘ, বৃষ্টি, কুয়াশা কীভাবে সৃষ্টি হচ্ছে বা কোন অবস্থায় শিশির পড়ছে, কেন সব সময় শিশির পড়ে না, সেই জায়গাগুলো সম্পর্কে এবার আমরা আলোচনা করব। ঠিক আছে? তো তার আগে এবার আমরা জানি যে বাষ্প কীভাবে তৈরি হচ্ছে। ধরো আমি একটা পাত্রের মধ্যে, এখানটাতে কী করলাম, একটা পাত্রের মধ্যে আমি জল নিলাম, পাত্রের মধ্যে কী করলাম, জল নিলাম, জল নিয়ে আমি সেটাকে উত্তপ্ত করছি, এবার উত্তপ্ত করছি, বার্নার দিয়ে এটাকে উত্তপ্ত করছি। এবার এখান থেকে কি হবে, জলীয় বাষ্প উৎপন্ন হবে। এবার এই বাষ্পটা যদি পাত্র যদি খোলা রাখি তাহলে এই বাষ্পটা কী হবে, সবই পরিবেশে বা বাতাসে মিশে যাবে। ঠিক আছে? বাতাসে সবটাই মিশে যাবে। তো সেক্ষেত্রে বাতাসটা সম্পৃক্ত হচ্ছে কি না উপরে বায়ুটা, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এবার যদি আমরা পাত্রটাকে কী করলাম, মনে করো পাত্রটাকে আমি আটকে দিলাম, পাত্রটার উপরে আমি এরকম একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিলে কি হবে, এই পাত্র থেকে যে জলীয় বাষ্পগুলো উঠছে, প্রথম অবস্থায় এই বাষ্পীভবনের পরিমাণটা বাড়বে, মানে জলীয় বাষ্প এই তরল থেকে তোমার যে বাষ্প হচ্ছে সেই বাষ্পীভবনের হারটা বেশি থাকে, মানে বাষ্পীভবনটা বেশি হবে, ঠিক আছে? বাষ্পীভবনটা বেশি হবে। কিছু সময় যাওয়ার পর দেখা যাবে কি, এই যে বাষ্পগুলো উপরে উঠছিল, যে বাষ্পগুলো উপরে উঠেছে, এই বাষ্পগুলো কি হচ্ছে, আবার ঘনীভূত হয়ে আবার এরকমভাবে তরলের মধ্যে ফিরে আসছে। তাহলে কি দেখা যাবে, কিছু সময় পর, এটা কিন্তু কিছু সময় পর হবে, কিছু সময় পর আমরা কি দেখতে পাবো, যে বাষ্পটা পাত্রের ওপরে গেছিলো, সেই বাষ্পটা কি হচ্ছে, বাষ্পটা ঘনীভূত হয়ে কোথায় চলে আসছে, তরলে আসবে। তো এইভাবে কি হবে, একটা সময় আসবে যখন যতটা বাষ্প উপরের দিকে যাচ্ছে ততটাই বাষ্প আবার ঘনীভূত হয়ে নিচের দিকে এসে জমা হচ্ছে, অর্থাৎ দুজনের মধ্যে একটা সাম্য প্রতিষ্ঠা হচ্ছে। মানে যতটা পরিমাণ বাষ্প উপরে উঠছে ততটা পরিমাণ বাষ্প আবার ঘনীভূত হয়ে নিচে নামছে, তার মানে দুজনের মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হচ্ছে। সাম্য অবস্থাটাই কিন্তু দেখে মনে হবে যে কিছুই ঘটনা ঘটছে না, কিন্তু অ্যাকচুয়ালি যতটা বাষ্প উপরে উঠছিল ততটাই বাষ্প ঘনীভূত হয়ে আবার তরলের মধ্যে চলে আসছে। এই যে সময়, এই সময়টাই মানে সাম্য অবস্থায় এই ওপরের অংশে যে পরিমাণ বাষ্প থাকবে সেই পরিমাণ বাষ্পটাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প। তাহলে সাম্য অবস্থায় ওই আবদ্ধ পাত্রে যে পরিমাণ বাষ্প থাকবে তাকে আমরা বলি কি, তাকে বলি সম্পৃক্ত বাষ্প। ঠিক আছে? তাকে আমরা বলছি হচ্ছে সম্পৃক্ত বাষ্প। এবার এই যে বাষ্পটা সম্পৃক্ত হলো, মানে বাষ্পটা যে বেরোলো, এটা কিন্তু মানে কারোর উপরে নির্ভরশীল সেরকম না, এটা কিন্তু উষ্ণতার উপরে নির্ভর করে। যে বাষ্প ধারণ ক্ষমতা, এই যে উপরের যে বাতাসটা ছিল, এই বাতাসের মধ্যে কতটা বাষ্প থাকতে পারবে, মানে বাষ্প ধারণ ক্ষমতা, বায়ুর বাষ্প ধারণ ক্ষমতা, সেই বাষ্প ধারণ ক্ষমতাটা কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল। ঠিক আছে? তার মানে বাষ্প ধারণ যে ক্ষমতা, বাষ্প ধারণ ক্ষমতা সেটা কার উপর নির্ভরশীল, এটা হচ্ছে নির্ভরশীল কার উপরে, নির্ভরশীল হচ্ছে উষ্ণতার উপরে। উষ্ণতার উপরে কিন্তু বাষ্প ধারণ ক্ষমতাটা নির্ভর করে। যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে কী হবে, উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে কিন্তু বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে? তারপরে উষ্ণতা যদি বৃদ্ধি করি, উষ্ণতা মনে করো আমি যদি বাড়াই, তাহলে এই পরিমাণ বাতাসের মধ্যে যতটা বাষ্প ছিল এর বাষ্প ধারণ ক্ষমতাটা আরও বাড়বে, তাই না? তার মানে এইখানটা যে যতটা ছিল তখন ও আরও বাষ্প নিতে পারবে, তার মানে কি, উষ্ণতা বাড়াচ্ছি, এই বাষ্প ধারণ ক্ষমতা বাড়ছে, তার মানে এখানে যা বাষ্প ছিল ও আরও নিতে পারছে, তার মানে আরও নিতে পারার মানে এখানে ও আরও কিছু রাখতে পারছে, মানে কি আগে যেটা ছিল সেটা ওর ক্ষেত্রে ম্যাক্সিমাম না, মানে ও সম্পৃক্ত না। যখন এই উষ্ণতা বৃদ্ধি করছে বাষ্প ধারণ ক্ষমতা বাড়ছে, তার মানে কি
ও আরও নিতে পারছে, মানে কি যতটা থাকা উচিত তার থেকে কম আছে, তাই কম হয়ে যাচ্ছে, তার জন্য ও আরও নিতে পারছে। তার মানে উষ্ণতা বৃদ্ধি করলে কিন্তু তখন যে পরিমাণ বাষ্প থাকা উচিত তার যেহেতু আরও বাষ্প ধারণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে সর্বাধিক যতটা বাষ্প থাকা উচিত তার থেকে কম বাষ্প থাকছে, তাই না? তাহলে সেই অবস্থায় কিন্তু সেই বাষ্পটাকে আমরা বলবো কি অসম্পৃক্ত বাষ্প। তখন আমরা তাকে বলবো কি অসম্পৃক্ত বাষ্প। আমরা তখন বলবো তাকে অসম্পৃক্ত বাষ্প। ঠিক আছে? তো অসম্পৃক্ত বাষ্পের ব্যাপারটা বুঝতে পারলে, অসম্পৃক্ত বাষ্প। আর উষ্ণতা যদি হ্রাস করি তাহলে বাষ্প ধারণ ক্ষমতারও কিন্তু কমে যাবে। তার মানে একটা নির্দিষ্ট জায়গায় যে বায়ুটা ছিল তার মধ্যে যে জলীয় বাষ্পটা ছিল, যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে কি হবে, তাহলে বাষ্প ধারণ ক্ষমতাটা এর মধ্যে আরও বাষ্প ঢুকতে পারবে, তাই না? এটা হচ্ছে উষ্ণতা, যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে এর মধ্যে আরও বাষ্প ঢুকতে পারবে। তার মানে এই বায়ুটা তখন কি হবে, অসম্পৃক্ত হবে। তখন এই বায়ুটা অসম্পৃক্ত হয়ে যাবে, বাষ্পর দ্বারা অসম্পৃক্ত হবে। আর যদি মনে করো এই আয়তনের বায়ুর মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল, এবার যদি উষ্ণতা কমায়, এবারে কী করলাম আমরা, উষ্ণতাটা কী করছি, কমাচ্ছি। তার মানে যে পরিমাণ তোমার বাষ্প ছিল সেই পরিমাণ বাষ্প দিয়েই এবার কি হলো, মানে উষ্ণতা যেই কমাচ্ছি বায়ুটার বাষ্প ধারণ ক্ষমতাটা কমে যাচ্ছে, মানে যে পরিমাণ বাতাস ছিল সেই পরিমাণ দিয়েই ও কী হয়ে গেল, ধীরে ধীরে ও কিন্তু সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে উষ্ণতা কমালে কিন্তু বায়ু জলীয় বাষ্প দ্বারা কী হবে, সম্পৃক্ত হবে, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে। বাড়ালে বাষ্প ধারণ ক্ষমতা বাড়ছে, তাহলে অসম্পৃক্ত হচ্ছে, সেরকম কমালে বাষ্প ধারণ ক্ষমতা কমছে, তার মানে তখন ও ধীরে ধীরে ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই ধীরে ধীরে সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো এই জায়গাটাও আমরা আসবো, উষ্ণতা যখন কমে তখন ধীরে ধীরে বায়ু সম্পৃক্ত হয়, এই জায়গাটাও আমরা পরবর্তী আলোচনাতে আসবো। তাই উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে এই জায়গাটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে, সেখান থেকে আমরা পেলাম অসম্পৃক্ত বাষ্পের সম্পর্কে ধারণা। এবার আমরা বায়ুতে জলীয় বাষ্প থাকার জন্য আরও একটা টার্ম আমরা ব্যবহার করি, সবাই যেটা বলি সেটা হচ্ছে আর্দ্রতা। সেটা আমরা বলি কি আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্প থাকার জন্য আর যে টার্মটা আমরা সবসময় ব্যবহার করি সেটা হচ্ছে আর্দ্রতা। তাহলে কতটা পরিমাণ বায়ুতে জলীয় বাষ্প আছে সেটা কিন্তু আর্দ্রতা দ্বারা নির্দেশ করা যায়। আর্দ্রতা মানে হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। এবার বায়ু মানে আমি যদি একটা কোনো রেঞ্জ না বলে দিই তাহলে কি সেটি কথাটার কোনো মানে দাঁড়ায়? নিশ্চয়ই দাঁড়ায় না। তাহলে আমাকে এখানে বলতে হবে যে নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণটা যা দ্বারা নির্দেশিত হয় সেটা হচ্ছে আর্দ্রতা। এই আর্দ্রতাকে দুভাগে ভাগ করা যায়। কি আর্দ্রতাটাকে দুভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে পরম আর্দ্রতা, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। একটা হচ্ছে পরম আর্দ্রতা আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে? তাহলে নির্দিষ্ট আয়তনের বায়ু যখন আমি বলছি, তাহলে নির্দিষ্ট আয়তনের বায়ু বলতে কী পরিমাণ বায়ুর কথা বোঝানো হচ্ছে? পরম আর্দ্রতাটা কি? পরম আর্দ্রতার ক্ষেত্রে আমরা যে নির্দিষ্ট আয়তনের বায়ুটা বলছি সেটা যে আয়তনটা নিচ্ছি সেটা হচ্ছে 1 ঘনমিটার। এটাকে ধরলাম আমি 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, আর উচ্চতাটা হচ্ছে কি 1 মিটার। তিনটাই হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার করে নিলে আমরা যে কিউবটা পাবো তার ভেতরে যে আয়তনটা আছে সেই আয়তনটার মধ্যে যতটা, তাহলে এই যে ভেতরটা হলো, ভেতরের মধ্যে যে আয়তনটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে 1 ঘনমিটার। এটাকে কি বলবো আমরা? 1 ঘনমিটার, তাই না? এটাকে আমরা বলবো হচ্ছে 1 ঘনমিটার। তাহলে এই যে 1 ঘনমিটার বায়ু, সেই 1 ঘনমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে, সেই পরিমাণ তাকেই বলা হয় কি পরম আর্দ্রতা। ঠিক আছে? তাহলে পরম আর্দ্রতা কি? 1 ঘনমিটার আয়তনের বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তাকেই বলা হয় ওর পরম আর্দ্রতা। আর আপেক্ষিক আর্দ্রতা তাহলে কি? এখান থেকে এবার আমরা চলে আসি আপেক্ষিক আর্দ্রতাতে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের আয়তনটা নির্দিষ্ট, সেটাকে আমরা বলছি 1 ঘনমিটার।
আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে, দেখো আপেক্ষিক মানেই হচ্ছে দুটো জিনিসের তুলনা, তাই তো? আমরা যতই দেখেছি আপেক্ষিক, ভরাপেক্ষিক বা আপেক্ষিক, যতই ধরনের টার্ম তোমরা দেখেছো আপেক্ষিক দিয়ে, আপেক্ষিক মানেই হচ্ছে দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। তাহলে এক্ষেত্রেও কিন্তু আপেক্ষিক আর্দ্রতাও মানেও দুটো সমরাশীয় জিনিসের মধ্যেই তুলনা। কাদের মধ্যে তুলনাটা হচ্ছে? এখানটাতে আমরা যে দুটোর মধ্যে তুলনা করছি তাতে দুজনকেই একটা নির্দিষ্ট উষ্ণতায় রাখতে হচ্ছে। নির্দিষ্ট উষ্ণতায় আমরা দুটো আয়তনের বায়ু নিয়েছি, ঠিক আছে? এখানে একই পরিমাণ বায়ু নিয়েছি, এখানটাতে উষ্ণতা স্থির রেখে এই উষ্ণতায় এই একই পরিমাণ দুটো জায়গায় বায়ু নিয়েছি। তাহলে এই পরিমাণ বায়ুতে ধরো আমাদের কিছুটা পরিমাণ জলীয় বাষ্প আছে, একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে, যা পরিমাণ আছে আছে। আর এইখানটাতে কী হয়েছে, এই পরিমাণ একই সম আয়তনের বায়ুতেই সম্পৃক্ত করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণের বাষ্প আছে। এই যে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্প আর এই যে এখানে যে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পর পরিমাণ নিশ্চয়ই সমান না, বা ভর নিশ্চয়ই সমান না। এটা এক্ষেত্রে যে জলীয় বাষ্প আছে সেটা এই বায়ুটাকে কী করেছে, সেটা এই বায়ুটাকে সম্পৃক্ত করেছে, ঠিক আছে? আর এখানে যে জলীয় বাষ্পটা আছে সে এই বায়ুটাকে সম্পৃক্ত করেনি। তার মানে অবশ্যই দুটোর পরিমাণ একই না, দুটোর ভর একই না, তাই না? তাহলে এই যে একই উষ্ণতায়, মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় তোমার একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, আর ওই একই উষ্ণতায় ওই আয়তনেরই সম্পৃক্ত বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, এই দুজনের যে অনুপাত, এদের দুজনের কি করছি আমরা, এদের দুজনের আমরা করছি হচ্ছে অনুপাত। এই দুজনের অনুপাতকেই আমরা বলবো আপেক্ষিক আর্দ্রতা। ব্যাপারটা বুঝতে পারলে? আপেক্ষিক আর্দ্রতা, একটা নির্দিষ্ট উষ্ণতা, একটা নির্দিষ্ট আয়তনের বায়ু দিচ্ছি, একটা নির্দিষ্ট উষ্ণতাতেই দুটো সম পরিমাণ বায়ু দিচ্ছি। একটা পরিমাণ বায়ুর মধ্যে যা জলীয় বাষ্প আছে সেটাই আছে, আর একটা পরিমাণ বায়ুর মধ্যে আমি এমনভাবে জলীয় বাষ্প নিলাম যাতে সেটা সম্পৃক্ত হয়। তাহলে নিশ্চয়ই দুটো পরিমাণ সমান না, তাই তো? এবার যেটা সম্পৃক্ত না তাকে যদি আমি সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর দিয়ে ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাই সেটাকে গুছিয়ে সংজ্ঞা আকারে বললে কি বলবো, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই আয়তনের সম্পৃক্ত বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাদের দুজনের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। যেহেতু এটা একটা তুলনা, তাই এটার কিন্তু কোনো একক নেই। তাহলে আমি যদি মানে গাণিতিক ভাষায় এটাকে লিখতে চাই, তাহলে আপেক্ষিক আর্দ্রতা সমান সমান আমরা কী লিখব? আপেক্ষিক আর্দ্রতা সমান সমান আমরা লিখব একটা নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর আর নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। তাহলে উপরে থাকছে হচ্ছে এমনি জলীয় বাষ্পের ভর, নিচে হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর। যখন উষ্ণতাটা একই থাকছে, আয়তনটা একই থাকছে। তো যেহেতু এটা তুলনা একই জাতীয় রাশি, তাই এটার কিন্তু কোনো একক নেই। আপেক্ষিক আর্দ্রতার মান দিয়ে কিন্তু আমরা কীরকম হবে, মানে জলীয় বাষ্প গ্রহণ ক্ষমতাটা কীরকম হবে সেটা আমরা বলতে পারি। ধরো আপেক্ষিক আর্দ্রতার মানটা কী হলো, কম হলো। আপেক্ষিক আর্দ্রতার মানটা কিন্তু শতকরা আকারেও প্রকাশ করা হয়, ঠিক আছে? এটা সাধারণত শতকরা আকারে প্রকাশ করা হয়। তো যেটা আলোচনা করছিলাম, এই জায়গাটা বলতে ভুলে গেছি, তাই বললাম যে আপেক্ষিক আর্দ্রতার মানটা শতকরা আকারে প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আমরা বলবো আপেক্ষিক আর্দ্রতার উপরে আমাদের যদি কম থাকে বা বেশি থাকে তাহলে আমরা কি বুঝতে পারবো। মনে করো আপেক্ষিক আর্দ্রতার মান কম আছে, এটা কম আছে মানে এই জায়গাটা তো স্থির হয়ে আছে, তার মানে উপরের মানটা তোমার কম। উপরের মানটা কম মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা কম। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা কম মানে ওখানে আরও জলীয় বাষ্প ঢুকতে পারবে, তাই তো? তার মানে ও তোমার জলীয় বাষ্প আরও গ্রহণ করতে পারবে, তাই তো? আরও জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে মানে ও অনেক বেশি পরিমাণে বাষ্পটাকে টেনে নিতে পারবে, মানে বাষ্পায়নের হারটা বেশি হবে, জলীয় বাষ্প
ক্ষমতাটা বেশি হবে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম মানে এই উপরের মানটা কম মানে বায়ুতে জলীয় বাষ্প ভরটা কম, তার মানে কী হবে, ও আরও বেশি পরিমাণে জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে। তার মানে কি, আরও জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে মানে তরল থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প নিজের দিকে টানছে, অর্থাৎ বাষ্পায়নের হারটা বেশি হবে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম মানে এটা যদি কম হয় তার অর্থটা কি দাঁড়ায়, তার অর্থটা দাঁড়ায় হচ্ছে এটা তোমার বাষ্পগ্রহণ ক্ষমতাটা কি বেশি আর বাষ্পায়নের হারটা বেশি, তাই তো, বাষ্পায়নের হার বেশি। এবারে উল্টোটা যদি বলি যে আপেক্ষিক আর্দ্রতার মান বেশি মানে এটার মধ্যে বেশি পরিমাণে আছে, তার মানে বাষ্পগ্রহণ ক্ষমতাও বেশি, অলরেডি বেশি পরিমাণে জলীয় বাষ্প আছে, তাহলে ও আর বেশি গ্রহণ করতে পারবে না, মানে বাষ্প গ্রহণের ক্ষমতা কম হবে, তাহলে বাষ্পায়নের হারও কম হবে। ঠিক আছে, তো এই জায়গাটায় আপেক্ষিক আর্দ্রতার সাথে আরও একটা রিলেটেড টার্ম আছে, সেটা হচ্ছে অস্বস্তি সূচক। আমরা বলি না খুব ভ্যাপসা গরম, অস্বস্তি লাগছে, এরকম টার্ম আমরা ব্যবহার করি যে বর্ষাকালে গুমোট মেঘ হয়ে আছে, গুমোট গরম হয়ে আছে, আমাদের অস্বস্তি হচ্ছে। তো অস্বস্তি সূচক এই টার্মটা আমরা সেখান থেকেই পেয়েছি। অস্বস্তি সূচক এইটার জন্য দায়ী কিন্তু আপেক্ষিক আর্দ্রতা। এটার জন্য কি দায়ী? আপেক্ষিক আর্দ্রতা এই অস্বস্তি সূচকটার জন্য দায়ী। তো এটা নির্ভর করে কি, বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের উপরে, তাই না? আপেক্ষিক আর্দ্রতা কী নির্ভর করে? বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের উপরে আবার আপেক্ষিক আর্দ্রতা নির্ভর করে। এটা হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের উপরে আবার আপেক্ষিক আর্দ্রতা নির্ভর করে। অস্বস্তি সূচক নির্ভর করে আপেক্ষিক আর্দ্রতার উপরে, আর আপেক্ষিক আর্দ্রতা নির্ভর করে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের উপর। তো আমাদের শরীরের একটা তাপমাত্রা আছে, তাই তো, আমাদের শরীরে একটা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রা আর আপেক্ষিক আর্দ্রতা এদের দুজনের যে মিলিত প্রভাব সেটাকেই বলা হয় অস্বস্তি সূচক, মানে সেটা দিয়েই অস্বস্তি সূচকটা মাপা হয়। আমাদের কি মনে হয় যে দিনের বেলা তাপমাত্রা কম হলেও আমাদের অস্বস্তি বেশি হয়, দিনের বেলা যদি একটু গরম থাকে কিন্তু মেঘলা থাকে তাহলে কিন্তু আমাদের অস্বস্তি হতে থাকে, এটা গুমোট গরম, শরীরের মধ্যে একটা অস্থির ভাব থাকে। তো শরীরের মধ্যে যেহেতু অস্থির ভাব থাকছে, তার মানে আমাদের এখানটাতে দেহের তাপমাত্রাটাও কিন্তু একটা কার্যকারী ভূমিকা পালন করছে, দেহের তাপমাত্রাটা কার্যকারী ভূমিকা পালন করছে। তাহলে দেহের তাপমাত্রা আর আপেক্ষিক আর্দ্রতা, এই দুজনের আপেক্ষিক আর্দ্রতা এদের দুজনের যে মিলিত প্রভাব সেটা অস্বস্তি সূচক দিয়ে মাপা হয়। এদের আমাদের মিলিত যে প্রভাব, সেই প্রভাবটা কী দিয়ে মাপা হয়? অস্বস্তি সূচক দিয়ে মাপা হয়। এবার এই সংক্রান্ত এখানে যতটা আমরা আলোচনা করলাম সেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে পারে। মানে কি প্রশ্নগুলো কি হতে পারে? যেমন শীতকালে কি হয়? শীতকালে আমাদের গোড়ালি, তাই তো, আমাদের ঠোঁট, তারপরে তোমাদের গোড়ালি এগুলো ফেটে যায়। এগুলো কি হয়? ফেটে যায়। এগুলো কেন ফেটে যায়? শীতকালে কেন তোমার ঠোঁট গোড়ালি ফেটে যায়? কারণ শীতকালে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। শীতকালে মানে জলীয় বাষ্প বাতাসে কম আছে, তার মানে আপেক্ষিক আর্দ্রতা, জল পড়ে যাবে ওই নিয়ে বিছানার মধ্যে। আপেক্ষিক আর্দ্রতা কম আছে, মানে তোমার শীতকালে জলীয় বাষ্প কম, শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, মানে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, তার মানে ওর বাষ্পগ্রহণ ক্ষমতাটা কী হয়? বাষ্পগ্রহণ ক্ষমতা বাড়ে, বায়ুর বাষ্পগ্রহণ ক্ষমতা বাড়ে। তার মানে ও কী করবে? ও যে কোনো অংশ থেকে জলীয় বাষ্প শোষণ করবে, জলীয় বাষ্প শোষণ করবে। তো যে কোনো অংশ থেকে জলীয় বাষ্প শোষণ করবে মানে কি? আমাদের ঠোঁট, তারপরে তোমার হাত পা গোড়ালি, এই জায়গাগুলো উন্মুক্ত হয়ে থাকে। তাহলে এই জায়গাগুলো থেকেও জলীয় বাষ্প শোষণ করবে, তার ফলে কিন্তু ঠোঁট, হাত পা গোড়ালি এগুলো ফেটে যাবে। ঠিক আছে, বা এভাবে এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়, গরমকালে দেরি হয় কেন?
এখানে আরও একটা প্রশ্ন একই রকমভাবে উত্তর করতে হবে। শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু গরমকালে দেরি হয় কেন? তাহলে দেখো গরমকালে মানে কি? গরমকালে মানে হচ্ছে তোমার বাতাসে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তার মানে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি, তার মানে বায়ুর বাষ্পগ্রহণ ক্ষমতা কম, তার মানে জামা কাপড় থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারবে না, তাহলে জামা কাপড় দেরিতে শুকাবে। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম, তার মানে বায়ু বাষ্পগ্রহণ ক্ষমতা বেশি, অর্থাৎ সে ভেজা জামা কাপড় থেকে তাড়াতাড়ি জলীয় বাষ্প শোষণ করবে, ফলে তাড়াতাড়ি আমাদের জামা কাপড় শুকাবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, যেটা আমরা আপেক্ষিক আর্দ্রতা দিয়ে ব্যাখ্যা করব। ঠিক আছে, এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা হবে কি না, তারপরে আবহাওয়ার পূর্বাভাস, তারপরে তোমার ফসল উৎপাদন, রবি শস্যের চাষ, এগুলো সবটাই কিন্তু আপেক্ষিক আর্দ্রতার উপরে নির্ভর করে। ওই জন্য আমাদের আপেক্ষিক আর্দ্রতাও কীরকম প্রতিদিনের আবহাওয়া দপ্তর কিন্তু সেই দিনের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ মাপে এবং সেই অনুযায়ী তোমাদের যে গবেষণা সব মানে যে কোনো অংশ বলো, কৃষিক্ষেত্র বলো, আবহাওয়া দপ্তর বলো, সব কোনো জায়গায় কিন্তু ইনফরমেশানগুলো পাঠিয়ে দেয় যে আজকে বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা কেমন এবং সেই অনুযায়ী আমাদের কীরকম পরিমাণ জল লাগতে পারে চাষে বা লাগতে পারে। তো এই জায়গাগুলো আমাদের আপেক্ষিক আর্দ্রতা থেকে উত্তর করতে হবে। এরপরে আমরা চলে আসছি শিশির, বর্ষা এই অংশগুলোর মধ্যে। আচ্ছা, এবার আমরা দেখো প্রথম দিকে যে আলোচনাটা করেছিলাম তখন আমরা বলেছিলাম কি, বাতাসে যখন এই আলোচনা জায়গায় আমরা আবার চলে আসছি প্রথম দিকের আলোচনা জায়গাতে, আমরা তখন বলেছিলাম যে এই জায়গাটায় দেখো আমরা বলছিলাম যে উষ্ণতা যখন তোমার কমিয়ে দিয়ে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে এখানে জলীয় বাষ্পটা ধারণ ক্ষমতা বাড়ে, মানে অসম্পৃক্ত হয়ে যায়। আর একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল ধরো এটা অসম্পৃক্ত হয়েছিল, মানে কম পরিমাণে ছিল, এবার উষ্ণতা ধীরে ধীরে কমাচ্ছি, তাহলে কি হবে, উষ্ণতা ধীরে ধীরে কমালে যেহেতু এটা বাষ্প ধারণ ক্ষমতাটা তোমার কমছে, তার মানে কী হবে, আয়তনটা ধীরে ধীরে সংকুচিত হয়ে ওই আয়তনে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু কিন্তু সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে, ওই আয়তনে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু ধীরে ধীরে সম্পৃক্ত হবে এবং সম্পৃক্ত হতে হতে একটা নির্দিষ্ট উষ্ণতার পর কিন্তু যদি আরও ঠান্ডা হয় তখন ওখানে উপস্থিত যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পের কণাগুলো ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হবে এবং সেগুলো পাতা বা ঘাসের উপরে ঝরে পড়বে, যেটাকে আমরা বলছি শিশির। তাহলে শিশির হওয়ার জন্য আমাদের পরিবেশের উষ্ণতাটা কিন্তু কম হওয়া দরকার। এবার মনে করো গরমকালে তো পরিবেশের উষ্ণতা কোনোভাবেই বাতাসের উষ্ণতা কমার কোনো ব্যাপারই নেই, গরমকালে প্রচণ্ড গরম, বাতাসের উষ্ণতা সবসময় বাড়তে থাকে, তাই না? আমরা ভাবি যে কবে একটু শীতকাল আসবে আর আমাদের একটু আরাম হবে, আর গরমে একদম অস্থির অবস্থা হয়ে যায়। কিন্তু যদি শীতকাল আসে, শীতকালে কি হয়, শীতকালে দেখবে দিনের বেলা তো সূর্য থাকে, দিনের বেলায় কি আছে, দিনের বেলায় সূর্য আছে, তো সূর্যের তাপ আছে, সূর্যের এখান থেকে আমরা তাপ পাচ্ছি, তাপের ফলে কিন্তু বায়ুর উষ্ণতা কী হতে পারে না, বায়ুর উষ্ণতা কি কমতে পারে, বায়ুর উষ্ণতা কিন্তু কমতে পারে না। এবার মনে করো তোমার দিনের বেলা হলো, এবার আমি চলে যাচ্ছি রাত্রে কী ঘটনা ঘটছে। এবার রাত্রে যখন আমরা যাচ্ছি তখন কী হচ্ছে, রাত্রে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করছে, তাই তো, ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করছে, তাপটা কী করছে, তাপ বিকিরণ করছে, বিকিরণ করলে কী হবে, ভূপৃষ্ঠ তখন ঠান্ডা হচ্ছে। তারপরে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু আছে সেই বায়ুটাও কী হচ্ছে, এটা কে তাপ বিকিরণ করছে, ভূপৃষ্ঠ। এবার ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু আছে সেই বায়ুও কিন্তু কী হতে শুরু করছে, বায়ুও ঠান্ডা হতে শুরু করছে। বায়ু ঠান্ডা হচ্ছে, এই ঠান্ডা হওয়ার পরিমাণটা কখন, মানে জাস্ট রাত শুরু হলে, মানে সন্ধ্যা থেকে রাত্রি যখন শুরু হলো তখন, না যখন ধীরে ধীরে ভোর হচ্ছে তখন? তো আমি যদি প্রশ্নটা তোমাদের ক্লাসরুমে করতাম সবাই এক কথায় উত্তর দিতে যে যখন সন্ধ্যা শুরু হয় তখন যতটা ঠান্ডা থাকে, ভোরবেলায় কিন্তু বায়ুর তাপমাত্রাটা অনেক বেশি কমে যায়, কারণ সন্ধ্যার দিকে কেবল ভূপৃষ্ঠ তাপ ছাড়া শুরু করে, আর মানে ভোর আসতে হাতে ভূপৃষ্ঠের সম্পূর্ণ তাপ ছাড়া শেষ হয়ে যায় এবং ভূপৃষ্ঠ অনেক বেশি ঠান্ডা হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরও কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়, তাই না? তাহলে তোমার ভোরবেলায় কী ঘটনা হয়, ভোরবেলায় আমাদের যে বায়ু ছিল সেই বায়ুটা কী হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। বায়ুটা ঠান্ডা হওয়ার জন্য
ওর মধ্যে যে জলীয় বাষ্পটা ছিল সেই জলীয় বাষ্প দ্বারা বায়ুটা কী হচ্ছে, বায়ুটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয়, জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হচ্ছে। জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হওয়ার পর কী ঘটনা ঘটে, তারপর ধরো এই যে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হচ্ছে সেটা একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটছে, একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটছে। তাহলে যে উষ্ণতারা যে উষ্ণতার পৌঁছানোর সাথে সাথে জলীয় বাষ্প দ্বারা বায়ুটা সম্পৃক্ত হয়ে গেল, সেই নির্দিষ্ট উষ্ণতার কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে। সেটা কি সেটাকে বলে হচ্ছে শিশিরাঙ্ক, এটাকে বলে শিশিরাঙ্ক। তাহলে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পূর্ণরূপে সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক। এবার উষ্ণতা যদি শিশিরাঙ্কে পৌঁছায়, শিশিরাঙ্কের থেকে যদি আরও কমে যায়, তখন কি হবে, এই যে বায়ুতে উপস্থিত যে জলীয় বাষ্প ছিল, এই বায়ুর যে জলীয় বাষ্প ছিল সেই জলীয় বাষ্পগুলো এবার কী হলো, এবার ঘনীভূত হবে। জলীয় বাষ্পগুলো ঘনীভূত হলে কী হবে, ছোটো ছোটো জলকণা হবে, তাই না? আমরা জানি যে ঘনীভূত হলে ছোটো ছোটো এটা কী হয়, জলকণায় পরিণত হবে। ছোটো ছোটো জলকণায় পরিণত হলে আর বাতাসে ভেসে থাকতে পারবে না, কারণ বাতাসের ভারী হয়ে যাবে, এবং ভারী হওয়ার জন্য এটা পাতা ঘাস এটার উপরে ঝরে পড়বে। তো এই যে পাতা ঘাস ঝরে পড়লে এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে শিশির। আর মনে করো যদি বায়ুর মধ্যে ধূলিকণা থাকে, এটা গেল হচ্ছে শিশির। কিন্তু যদি মনে করো বায়ুতে ধূলিকণা থাকে, তাহলে কী হয়, ধরো আমাদের যে অঞ্চলের আমরা আলোচনা করছি সেই অঞ্চলে বাতাসে প্রচুর পরিমাণে ধূলিকণা আছে। বাতাসে কী আছে, বাতাসে আমাদের ধূলিকণা আছে। তো এই বাতাসে ধূলিকণাগুলো কোথায় দেখা যায়, সব জায়গায় বাতাসে কিন্তু ধূলিকণা থাকবে না, বাতাসে ধূলিকণা দেখা যাবে শিল্পাঞ্চলে বেশি থাকে। আর এমনি সাধারণত বাতাসের মধ্যে থাকে, কিন্তু শিল্পাঞ্চলের বাতাসে কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। তখন এই যে ধূলিকণা, এই ধূলিকণার উপরে কিন্তু জলকণাগুলো জমা হতে পারে। এই ধূলিকণার উপরে কিন্তু জলকণাগুলো আশ্রয় করে কী করে, ঘুরে বেড়ায়। তো এদেরকে আমরা বলছি হচ্ছে কুয়াশা। যখন এরকম ধূলিকণার উপরে আশ্রয় করে জলকণা ঘুরে বেড়ায়, তখন আমি তাদেরকে কী বলছি, কুয়াশা। তাদের আমরা বলছি হচ্ছে কুয়াশা। একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু কুয়াশা দেখা যায়, আর শিল্পাঞ্চলে কুয়াশাটা অনেক বেশি পড়ে, ঠিক আছে? যেখানে উন্নত শহরগুলোর মধ্যে কিন্তু যেখানে শিল্পাঞ্চল বেশি, সেখানে কিন্তু কুয়াশার পরিমাণটা বেশি হয়। তো কুয়াশা, শিশির, এই জায়গাগুলো তোমরা পরিষ্কার হয়েছে, আসতে রে, এই জায়গাগুলো তোমাদের পরিষ্কার হয়েছে। কুয়াশা কাকে বলে, শিশির কাকে বলে, শিশিরাঙ্ক, তোমরা নিচু ক্লাস থেকে কিন্তু এই জিনিসগুলো পড়ে আসছো। ক্লাস 8-এও তোমাদের শিশির, কুয়াশা এই সম্পর্কে কিন্তু ধারণা ছিল। আচ্ছা, এবার আমাদের চলে আসছি পরের টপিক, সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। টপিকটা আমি শেষ করে দিচ্ছি, কারণ পুজোর ছুটির পর ক্লাস হবে আবার। তো চেষ্টা করব যাতে একটু আগেই তোমাদের শেষ হয়ে যায়। আর অঙ্ক যেগুলো হলো না, সেগুলো পরের দিন আমি একসাথে করে সমস্ত ধরনের অঙ্কগুলো, শর্ট প্রশ্নগুলো আলোচনা করব। তো জলের ব্যতিক্রান্ত প্রসারণটা কি? জলের ব্যতিক্রান্ত প্রসারণ হচ্ছে, আমরা জানি যে কোনো তরল পদার্থ, তার যদি আমি উষ্ণতাটা বাড়াই, উষ্ণতা যদি বৃদ্ধি করি, তাহলে কি হয়, তাহলে হচ্ছে আয়তন বৃদ্ধি পায়, তাদের আয়তন বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে ঘনত্ব কমে যাওয়া, তাই না? ঘনত্ব কমে যাওয়া, কারণ আমরা জানি D = m/v, ঠিক আছে? এবার এটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, এই মানটা কমবে, এই টোটাল মানটা কি হবে, কমবে। টোটাল মানটা কমবে মানে D কমবে। নিচের অংশ বেড়ে যাওয়া মানে হচ্ছে ভাগফলটা কমে যাওয়া, ভাগফলটা কমে যাওয়া মানে D এর মানটা কমে যায়। তার মানে উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায় মানে হচ্ছে ঘনত্ব কমে যায়। এটা বেশিরভাগ তরলের ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু জলের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস আমরা নোট করি। সেটা কি? সেটা হচ্ছে জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ধীরে ধীরে যখন 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করি, তখন কিন্তু উষ্ণতা বাড়ার সাথে সাথে আমরা জানি আয়তন বাড়ে। কিন্তু জলের ক্ষেত্রে কী হয়, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এই পাল্লার মধ্যে আয়তন কিন্তু কমে, আয়তন কমে। আয়তন যদি কমে, তার মানে এটা অবশ্যই কী হবে, ঘনত্ব বাড়ে, তাই না? আয়তন যদি কমে তাহলে অবশ্যই কী হবে, ঘনত্ব বাড়বে। এবার 4 ডিগ্রির পর যদি আমরা উষ্ণতাটাকে আরও বাড়ি, তখন কিন্তু আবার 5 ডিগ্রিতেই যাই, 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি বা তার বেশি যেই যাব, তখন কিন্তু আমাদের আবার আয়তন
বাড়ে, মানে ঘনত্ব কমে। জলের ক্ষেত্রে এই যে মজার ঘটনা দেখা যায় সেটাকে বলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তো এইটা যদি আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, গ্রাফিক্যালি প্রেজেন্ট করলে সম্পূর্ণ গ্রাফটা আমি ডিটেলসে আঁকছি না, আমাদের কি দেখা যায় গ্রাফটা কীরকম হয়, এখান থেকে এরকম হয়, নিচে এসে এটা টাচ করবে, টাচটা আমার হলো না, এখান থেকে এসে এটাকে টাচ করে এরকমভাবে বেরিয়ে যায়। টাচ যেখানে করছে সেটার উষ্ণতা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, 3, 2, 1, 0। আবার যত আমরা বাড়বো তত কিন্তু কী হবে, এদিকে বাড়তে থাকবে। তার মানে এদিকে হচ্ছে আয়তন আর এদিকে হচ্ছে উষ্ণতা। আয়তনটা কী হবে, ধীরে 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 উষ্ণতা যত বাড়ছে তো কিন্তু আয়তনটা কমে যাচ্ছে, উষ্ণতা যত বাড়ছে এদিকে উষ্ণতা যত বাড়ছে আয়তন কিন্তু ধীরে 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 কমছে, আবার আরও উষ্ণতা বাড়লে কিন্তু আয়তনটা ধীরে 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 বাড়বে। ঠিক আছে, তাহলে এটা জলের ক্ষেত্রে একমাত্র দেখা যায়। এবং এর জন্য কি সুবিধা হয়, এর জন্য যেটা সুবিধা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে শীতপ্রধান যে জায়গাগুলো আছে, শীতপ্রধান অঞ্চল, শীতপ্রধান যে অঞ্চল সেখানে জলের যে প্রাণী বা উদ্ভিদ আছে তারা কিন্তু বেঁচে থাকতে পারে, বেঁচে থাকে। মানে জলের তলদেশে বরফ জমে না, শুধুমাত্র কি হয় উপরিতলে বরফ জমে। কীভাবে এই ঘটনাটা হয় সেটা একটুখানি আমি বলে দিই। দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের শীতপ্রধান জায়গার জলস্তর। ঠিক আছে, শীতপ্রধান জায়গার আমি ধরলাম এটা হচ্ছে আমাদের জলস্তর। এবার উপরের বায়ুমণ্ডল ঠান্ডা হচ্ছে, উপরে কি বায়ুমণ্ডল কী হচ্ছে, উপরে হচ্ছে বাতাস আমাদের ঠান্ডা হতে হতে আমাদের এই যে জলস্তরটা ছিল সেটা মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস আসলো। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস আসলো। এবার উষ্ণতাটা কী হলো, 0 ডিগ্রি সেলসিয়াস যখনই আসলো তখন এখানকার যে জল ছিল সেটা কী হলো, সেটা নিচের দিকে নামতে থাকলো, আর নিচের দিক থেকে জল এরকমভাবে উপরের দিকে উঠতে থাকলো। ঠিক আছে, এবার এরকম করতে করতে মানে উপরিতলে ঠান্ডা আর ভারী জলটা, এই যে উপরে যখন ঠান্ডা হয়ে যাচ্ছে সেই জলটা ঠান্ডা আর ভারী হয়ে জলটা নিচের দিকে নেমে যাচ্ছে। কারণ আমরা জানি যে জল ঠান্ডা হলেই জলটা ভারী হয়ে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে, জলটা ভারী হয়ে যায়, তখন সেটা নিচের দিকে নেমে যাচ্ছে। আর নিচের জলটা কী ছিল, গরম আর হালকা ছিল, সেই জলটা কী হলো উপর দিকে আস্তে আস্তে উঠে আসলো। এই যে এরকম, এটাকে বলা হচ্ছে পরিচলন প্রবাহ। তোমরা জানো তাপের ক্ষেত্রে পড়েছো এটা, পরিচলন প্রবাহ, এটাকে বলা হচ্ছে পরিচলন প্রবাহ। তো এই যে ঘটনাটা, আবার বায়ুমণ্ডলে এই যে জলটাকে ঠান্ডা করছে, ঠান্ডা হলে জলটা আয়তনটা কমে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, নিচে চলে আসছে, আবার নিচেকার ঠান্ডা হালকা এবং গরম জল উপর দিকে উঠে যাচ্ছে। তো কতক্ষণ পর্যন্ত এই ঘটনাটা চলছে, যতক্ষণ পর্যন্ত জলের নিচের তাপমাত্রাটা 4 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। যেই জলের নিচের তাপমাত্রাটা 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল তখনই কী হলো, এখানকার ঘনত্বটা সর্বাধিক হয়ে গেল। ঘনত্ব সর্বাধিক হওয়ার জন্য এটা সব থেকে বেশি ভারী হয়ে গেল। এই ভারী জলটা কিন্তু আর উপর দিকে উঠতে পারবে না। ঘনত্ব সর্বাধিক হওয়ার জন্য এই জলটা কিন্তু আর কী হবে না, উপরে উঠতে পারবে না। যেহেতু জলটা উপরে উঠতে পারছে না, তাহলে উপরে যে জলটা ছিল সেই জলটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসার পর এটা ধীরে ধীরে কী হবে, জমে এখানটাতে বরফ জমতে শুরু করে দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে কি সমস্ত বরফই ধীরে 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 এই জায়গাগুলোও কি ধীরে ধীরে বরফ জমবে, আস্তে আস্তে পুরো জলটাই কি বরফ জমবে? এরকম কিন্তু ঘটনা হয় না, শুধুমাত্র উপরের তলটাতেই বরফ জমে। কারণ নিচের ডিগ্রিতে কী থাকে, নিচে কিন্তু তাপমাত্রাটা প্রথমে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে 4 ডিগ্রি, এইভাবে যত নিচে নামবো তাপমাত্রা কিন্তু বাড়তে থাকছে। তারপরে নিচের দিকে যেহেতু তাপমাত্রা বেশি থাকে তাহলে এখানে কিন্তু জলটা বরফ হতে পারে না। কেন আমি এটা ঠান্ডা হচ্ছে না, কারণ বরফ তাপের কুপরিবাহী, তাই তাপটাকে কিন্তু ও সহজেই নিচের দিকে মানে গ্রহণ করে নিয়ে নিচের যার স্তরটাকে বরফ করে নিজে গলে গেল, এই ঘটনাটা কিন্তু ঘটে না। এর ফলে নিচে যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াস থাকে, জলটা ঘনত্ব সর্বাধিক থাকে, এটা জলটা তরল থাকে, তাই এখানে যে প্রাণী এবং উদ্ভিদগুলো ছিল তারা কিন্তু
জলের মধ্যে বেঁচে থাকতে পারে। যদিও ওপরের স্তরে কিন্তু ততক্ষণে বরফ জমে গেছে, তাও কিন্তু নিচের স্তরে উদ্ভিদ প্রাণীরা বেঁচে থাকতে পারে। তো এটা গেল জলের ব্যতিক্রান্ত প্রসারণ। আর এই চ্যাপ্টার সংক্রান্ত যে সমস্ত অঙ্ক আছে সেটা আমি পরের দিন তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার সলভ করার সাথে সাথে কিছু প্রশ্ন উত্তর অনুশীলনী সেগুলো আবার সলভ করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাকলো।